শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি সমাস অধ্যায়ের ওপর থেকে কিছু ছোট প্রশ্নের উত্তর। সামনেই রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং তার প্রস্তুতির জন্যই দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের পাঠ্য সমাস অধ্যায়ের ওপর থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমরা এমসিকিউ বা ভেরি শর্ট আনসার টাইপ যে কোনো ক্ষেত্রেই কিন্তু পেতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো দেখি আজকে আমরা কোন কোন প্রশ্নের উত্তর জানব। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে কি বলা হয়? আজকের 1 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে কি বলা হয়? এক একটি পদকে বলা হয় সমস্যমান পদ। এরপর আজকে 2 নম্বর প্রশ্ন, কোন সমাসের কোনো ব্যাস বাক্য হয় না? কোন সমাসের কোনো ব্যাস বাক্য হয় না? উত্তর হবে নিত্য সমাস। নিত্য সমাসের ক্ষেত্রে আমরা ব্যাস বাক্য তৈরি করতে পারি না, বা ব্যাস বাক্য তৈরি করতে গেলে অর্থ প্রকাশক, সমস্ত পদের অর্থ প্রকাশক ভিন্ন পদের আগমন ঘটাতে হয়। এরপর আজকে 3 নম্বর প্রশ্ন, ত্রিমূর্তি এই পদটি, সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য কি এবং এটি কোন সমাস? ত্রিমূর্তি এই সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য নির্ণয় করো এবং এটি কোন সমাস তা চিহ্নিত করো। ত্রিমূর্তির সমাহার, সমাহার আছে মানেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি দ্বিগু সমাসের একটি দৃষ্টান্ত। তাহলে ত্রিমূর্তি এই সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য হচ্ছে ত্রিমূর্তির সমাহার বা 3 মূর্তির সমাহার। যেহেতু সমাসবদ্ধ পদে ত্রি পদটি রয়েছে, তোমরা ত্রি দিয়েই ব্যাস বাক্য করবে। ত্রিমূর্তির সমাহার, এটি দ্বিগু সমাসের দৃষ্টান্ত। এরপর আজকে 4 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে প্রায় থাকে। সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো। সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো। সন্ধির ক্ষেত্রে আমরা দেখি, আগে যেহেতু সন্ধি রয়েছে তাই সন্ধির কথাই আমরা আগে বলবো। সন্ধির ক্ষেত্রে আমরা দেখি ঠিক পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি বা বর্ণের মিলন ঘটে থাকে। অপরদিকে সমাসের ক্ষেত্রে আমরা দেখি পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের মধ্যে মিলন সংঘটিত হয়ে থাকে। এটাই হলো সন্ধি ও সমাসের পার্থক্য। এটা গেল আজকে 4 নম্বর প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, কাজল কালো এই পদটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। কাজল কালো এই পদটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এর ব্যাস বাক্য হবে কাজলের ন্যায় কালো এবং এটি উপমান কর্মধারয় সমাস। প্রশ্নটা এটুকুনি, তবু একটু বলে দিচ্ছি যে কাজলের মতো কালো, এই ব্যাস বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে কাজল এই পদটি হচ্ছে উপমানবাচক পদ এবং কালো এটি সাধারণ ধর্মবাচক পদ। তাহলে উপমান পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদের যে কর্মধারয় সমাস হয় তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। এখানে কিন্তু তুলনার যে মুখ্য বিষয় অর্থাৎ উপমেয় সেটা কিন্তু নেয়। তাহলে মুখ্য বিষয় এখানে কি হতে পারে? চোখ। কাজল কালো অনেকের চোখ হয়ে থাকে, সেই মুখ্য বিষয়টা কিন্তু উপমেয় বাচক পদটা এখানে নেই। তাহলে কাজল কালোর ব্যাস বাক্য হলো কাজলের মতো কালো এবং এটি উপমান কর্মধারয় সমাস। এরপর চলো 6 নম্বর প্রশ্ন, তৎপুরুষ ও দ্বিগু সমাসের একটি করে দৃষ্টান্ত দাও। এভাবেও কিন্তু তোমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপে কোশ্চেন পেতে পারো। তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত অনেক ভাগ রয়েছে, যা খুশি তোমরা দিতে পারো। মধু পান করে যে মধু, এটি কিন্তু উপপদ তৎপুরুষের দৃষ্টান্ত। তুমি তৎপুরুষ সমাসের যা ভাগে, বা ঢেকি দ্বারা ছাটা ঢেকি ছাটা, এটাও কিন্তু তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত, করণ তৎপুরুষ। এরপর দ্বিগু সমাসের দৃষ্টান্ত একটু আগে আমরা করে ফেলেছি। ত্রিমূর্তির সমাহার ত্রিমূর্তি, এছাড়াও পঞ্চবটের সমাহার পঞ্চবটি, এটি হচ্ছে দ্বিগু সমাসের দৃষ্টান্ত। এটা গেল আজকের 6 নম্বর প্রশ্ন।
এরপর দেখো আজকের 7 নম্বর প্রশ্ন। যে সমাসে পূর্বপদ ও পরপদ অর্থাৎ প্রতিটি পদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য লাভ করে থাকে তাকে আমরা কি সমাস বলে চিহ্নিত করব? সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা দেখব সমস্ত পদে গিয়ে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য লাভ করেছে। এমসিকিউতেই সাধারণত এই ধরনের প্রশ্ন থাকে। এবারে আজকের 8 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুলনার ক্ষেত্রে যাকে তুলনা করা হয় সেটিকে কি বলে? তুলনার ক্ষেত্রে যাকে তুলনা করা হয় সেটিকে কি বলে? সেটিকে বলা হয় উপমেয়, অর্থাৎ সেটা হচ্ছে মুখ্য বিষয়। তুলনার ক্ষেত্রে যাকে তুলনা করা হচ্ছে সেটি হচ্ছে মুখ্য বিষয়, তাকে বলা হয় উপমেয়। এবার যদি আরও একটি প্রশ্ন এখান থেকেই আমরা আলোচনা করে নিচ্ছি। তুলনার ক্ষেত্রে যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপমান। মানে তুলনার ক্ষেত্রে মুখ্য বিষয়কে যার সঙ্গে তুলনা করা হয়। তাহলে যদি প্রশ্ন থাকে তুলনার ক্ষেত্রে যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলা হয় না, সেটি হচ্ছে উপমান। আর যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়। এরপর 8 নম্বর প্রশ্নের পর 9 নম্বর প্রশ্ন। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? রূপক কর্মধারয় সমাস কাকে বলে? আমরা কর্মধারয় সমাসের ক্ষেত্রে যখন দেখব উপমেয়বাচক পূর্বপদ এবং উপমানবাচক পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যেমন দেখো, মন রূপ মাঝি মন মাঝি, জীবন রূপ সমুদ্র জীবন সমুদ্র। এখানে মন আর জীবন এই পূর্বপদ দুটি হচ্ছে উপমেয়বাচক পদ এবং মাঝি যথাক্রমে মাঝি এবং সমুদ্র এই পরপদ দুটি হচ্ছে উপমানবাচক পদ। এই দুটিই হচ্ছে রূপক কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। এটা গেল আজকের 9 নম্বর প্রশ্ন। এরপর চলো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উপমিত এবং উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে এরকম পার্থক্য তোমরা যে কোনো একটা সন্ধি সমাসের পার্থক্য বা দ্বিগু সংখ্যাবাচক বহুব্রীহির পার্থক্য বা উপমান উপমিতর পার্থক্য, এরকম একটা পার্থক্য জাতীয় কোশ্চেন অতি অবশ্যই সেকেন্ড সামেটিভেই পাবে। তাহলে উপমিত আর উপমান কর্মধারয় সমাসের পার্থক্য কি, এটা আজকে 10 নম্বর প্রশ্ন। আগে রয়েছে উপমিত, তারপরে রয়েছে উপমান। তাহলে আগে আমরা উপমিতর কথাই বলি। উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা দেখি পূর্বপদ উপমেয়বাচক এবং পরপদ উপমানবাচক হয়ে থাকে, কিন্তু অপরপক্ষে দেখা যায় উপমানবাচক কর্মধারয় সমাসের ক্ষেত্রে পূর্বপদ উপমানবাচক এবং পরপদ হয়ে থাকে সাধারণ ধর্মবাচক পদ। এই হচ্ছে এদের পার্থক্য। এরপর অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে? অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে দৃষ্টান্ত দাও। দৃষ্টান্ত দাও কোশ্চেনে না দেয়া থাকলেও যে কোনো ডেফিনেশন চাইলে বা কাকে বলে চাইলে সংজ্ঞা চাইলে অতি অবশ্যই তোমাদের দৃষ্টান্ত দিতে হবে। যে দ্বন্দ্ব সমাসে ব্যাসবাক্যের সমস্যমান পদগুলি সমস্ত পদে গিয়ে একটি রূপ লাভ করে, অর্থাৎ কিছু সমস্যমান পদ হারিয়ে যায় বা নিবৃত্ত হয়, সেই দ্বন্দ্ব সমাসকে বলা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। যেমন আমরা তোমরা এগুলি হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্বের দৃষ্টান্ত। এরপর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। জয়ধ্বনি, খুব কমন প্রশ্ন। জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি। তোমাদের প্রলয়োল্লাস কবিতাটি রয়েছে, অতএব জয়ধ্বনি শব্দটা সেখানে বহুবার ব্যবহৃত হয়েছে। জয়ধ্বনি শব্দটাই কিন্তু সমাসের ক্ষেত্রে এবারে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। জয় সূচক ধ্বনি, জয়ধ্বনি, এটি ব্যাস বাক্য এবং অতি অবশ্যই তোমরা বুঝতে পারছো এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 12 নম্বর প্রশ্ন গেল। এরপর 13 নম্বর প্রশ্ন। ব্যাস বাক্য সহ আবার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। শ্রবণ মাত্র, শ্রবণ মাত্র এই পদটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তাহলে মাত্র আছে মানেই যে
ব্যাসবাক্যে আমরা কেবল নিয়ে আসবো তা কিন্তু নয়, এটার ব্যাসবাক্য হবে শ্রবণের পর। নামমাত্রর ব্যাসবাক্য হয় কেবল নাম, আর শ্রবণ মাত্রর ব্যাসবাক্য হবে শ্রবণের পর। এটি নিত্য সমাসের দৃষ্টান্ত। এটা গেল আজকে 13 নম্বর প্রশ্ন। এরপর 14 নম্বর প্রশ্ন দেখো, উপপদ বলতে কি বোঝো? এমসিকিউ থাকতে পারে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনও থাকতে পারে। আমি ভেরি শর্ট অ্যান্সার টাইপের মতো করেই উত্তরটা তোমাদের কাছে বলছি। উপপদ বলতে কি বোঝো? উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা দেখব ব্যাসবাক্যে বা সমাসের ক্ষেত্রে কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হয় উপপদ। আবারও বলছি, উপপদ তৎপুরুষ সমাসে আমরা দেখি কৃদন্ত পদের পূর্বপদকে বলা হয় উপপদ। যেমন মধু পান করে যে মধু, এখানে মধু এই পদটি হচ্ছে উপপদ এবং পান করে এটি হচ্ছে কৃদন্ত পদ। তাহলে মধু পান করে যে, পান করে কৃদন্ত পদের পূর্বে রয়েছে কি মধু, তাই মধুটি হচ্ছে এখানে উপপদ। এমসিকিউ এর ক্ষেত্রে অপশানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে, এই অপশানটাই সঠিক নির্ধারিত হবে। এরপর দেখো আজকের 15 নম্বর প্রশ্ন, অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ। বা এমসিকিউ এর ক্ষেত্রে কতগুলি উদাহরণ দেওয়া আছে, দৃষ্টান্ত দেওয়া আছে যে কোনটি অ্যাক্সেস দ্বন্দ্বের দৃষ্টান্ত। রাজা বাদশাহ, আমরা পঞ্চবটি তেল নুন নকরি। এখানে অতি অবশ্যই বুঝতে পারছো আমরা, এটি হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্বের দৃষ্টান্ত। ঠিক তেমনি তোমরাও হতে পারে। এটা গেল 15 নম্বর প্রশ্ন। এরপর আজকের 16 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতা অর্থে অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত দাও। ক্ষুদ্রতা অর্থে, এখানে কিন্তু অব্যয়ীভাব সমাসের তো অনেক অর্থে প্রকাশিত হয়ে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে দৃষ্টান্তগুলো। প্রত্যেকটা অর্থের কিন্তু দৃষ্টান্ত তোমাদের কিছুটা হলেও মনে রাখতে হবে। এভাবে দৃষ্টান্তও চাইতে পারে বা একটি দৃষ্টান্ত দিয়ে বলবে যে এখানে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে কি অর্থ প্রকাশিত হয়েছে। তাহলে ক্ষুদ্রতা অর্থে অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত হলো উপগ্রহ, মানে কি ক্ষুদ্র গ্রহ, তাহলে এখানে ক্ষুদ্রতা অর্থই প্রকাশ পাচ্ছে, আর প্রত্যঙ্গ ক্ষুদ্র অঙ্গ। বুঝা গেছে? এটা গেল 16 নম্বর প্রশ্ন। এরপর 17 নম্বর প্রশ্ন, দ্বারা কোন সমাসের পূর্বপদের বিভক্তি স্বরূপ তা উল্লেখ করে উদাহরণ সহ আলোচনা করো। এটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে থাকতে পারে। এরকম দ্বারা কেন, নিমিত্ত দিয়েও প্রশ্নটা হতে পারে। এখানে বলেছে দ্বারা কোন সমাসের পূর্বপদের বিভক্তি স্বরূপ তা উল্লেখ করে উদাহরণ সহ আলোচনা করো। তাহলে দ্বারাটা হচ্ছে করণ তৎপুরুষ সমাসের পূর্বপদের বিভক্তি স্বরূপ, যে বিভক্তিটি বা দ্বারা অনুসর্গটি আমরা দেখি সমস্ত পদে গিয়ে লোপ পায়। যেমন কি ঢেকি দ্বারা ছাঁটা ঢেকি ছাঁটা, বুদ্ধি দ্বারা হীন বুদ্ধিহীন, এগুলি আমরা এই করণ তৎপুরুষের ক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপ পেয়ে থাকি। ঠিক একইভাবে আমরা কোশ্চেন পেতে পারি, নিমিত্ত কোন সমাসের পূর্বপদের বিভক্তি স্বরূপ তা উল্লেখ করে উদাহরণ সহ আলোচনা করো। তাহলে যে সমাসের বিভক্তি বা অনুসর্গ থাকবে সেইভাবে আমাদের তৎপুরুষ সমাসের নামটাকে চিহ্নিত করতে হবে এবং সেই সমাসের কয়েকটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে বলতে হবে। তাহলে এটা গেল 17 নম্বর প্রশ্ন। এরপর দেখো আজকের 18 নম্বর প্রশ্ন, রাজপথ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। এতক্ষণ আমরা তৎপুরুষ আলোচনা করছিলাম, তারই আবার প্রশ্ন। পথের রাজা, ব্যাসবাক্য হবে পথের রাজা এবং এটি সম্বন্ধ তৎপুরুষের দৃষ্টান্ত। এটা গেল 18 নম্বর প্রশ্ন। এরপর আজকের 19 নম্বর প্রশ্ন, পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পায় কোন সমাসে? এমসিকিউ এর প্রশ্ন, অপশান দেওয়া থাকবে। এটা সাধারণত আমরা দেখি আবার সেই একই তৎপুরুষ সমাস। এটা গেল 19 নম্বর প্রশ্ন। আজকের 20 দাগের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আম সন্দেশ সমস্ত পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। আমের মতো সন্দেশ বা আমের ন্যায় সন্দেশ, আম সন্দেশ। তাহলে এখানে দেখতেই পাচ্ছ আমের
মতো সন্দেশ, উপমেয় উপমান দুটি পদই রয়েছে, তাই এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। কিন্তু এখানে একটা বিশেষ ব্যাপার ঘটেছে, সেটা নিশ্চয়ই তোমাদের দৃষ্টিতে ধরা পড়েছে যে উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি উপমেয়বাচক পদ হয়ে থাকে পূর্বপদ এবং উপমানবাচক পদ হয় পরপদ। কিন্তু আমের মতো সন্দেশ, আমটি হচ্ছে উপমানবাচক পদ আর সন্দেশটি হচ্ছে উপমেয়বাচক পদ। এটা ব্যতিক্রমী দৃষ্টান্ত। এরকম আরও দৃষ্টান্ত রয়েছে, সিংহ শিশু শাঁখালু। এখানেও আমরা দেখব পূর্বপদটি হচ্ছে উপমানবাচক পদ এবং পরপদ হচ্ছে উপমেয়বাচক পদ, কিন্তু এগুলি সবই উপমিত কর্মধারয়ের দৃষ্টান্ত। এরপরে আজকে 21 নম্বর প্রশ্ন, কেবল হাঁটা। কেবল হাঁটা এর সমস্ত পদ কি হবে এবং এটি কি সমাস? তাহলে কি হাঁটা মাত্র? না, এর সমস্ত পদ হবে হাঁটা হাঁটি। কেবল হাঁটা মানে শুধুই হাঁটা বোঝাচ্ছে, তাই হাঁটা হাঁটি এটি হচ্ছে এর সমস্ত পদ এবং এটি নিত্য সমাসের দৃষ্টান্ত। এরপর আজকের শেষ প্রশ্ন এবং 22 দাগের প্রশ্ন। এই প্রশ্নটিও ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আগেই বলেছিলাম যে কোনো একটা পার্থক্য থাকবে। সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু সমাসের মধ্যে পার্থক্য কি? সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু সমাসের মধ্যে পার্থক্য কি? আগে রয়েছে সংখ্যাবাচক বহুব্রী। তাহলে সংখ্যাবাচক বহুব্রীর ক্ষেত্রে আমরা পূর্বপদ হিসেবে সংখ্যাবাচক বিশেষণ পাবো, কিন্তু সমস্ত পদে গিয়ে কোনো সমাহার বা সমষ্টিকে পাবো না, বা সমাহার বা সমষ্টিকে চিহ্নিত করা হবে না। অপরপক্ষে দ্বিগু সমাসের ক্ষেত্রেও আমরা পূর্বপদ হিসেবে একটি সংখ্যাবাচক বিশেষণ পাবো, কিন্তু সমস্ত পদে একটি সমাহার বা সমষ্টিকেই চিহ্নিত করা হবে। এটি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু সমাসের পার্থক্য। তাহলে আজকে আমরা 22টি ছোট প্রশ্ন সমাস অধ্যায়ের ওপর থেকে আলোচনা করলাম। এই প্রশ্নগুলির মধ্য থেকে অতি অবশ্যই তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবে। বিশেষত যতগুলি পার্থক্য আলোচনা করেছি তার মধ্য থেকে কিন্তু একটি পার্থক্য তোমাদের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে অতি অবশ্যই থাকবে। ভালো করে সেকেন্ড সামেটিভের জন্য এই প্রশ্নগুলি তোমরা অনুশীলন করো।